সারা দেশ জুড়ে এখন মূল চর্চা ককরোচ জনতা পার্টি। কিন্তু কি এই ককরোচ জনতা পার্টি? এখন কার্যত জেনজিদের বিক্ষোভের একটা সোশ্যাল মিডিয়ার বড় প্ল্যাটফর্ম হচ্ছে ককরোচ জনতা পার্টি। রাতারাতি কয়েক মিলিয়ন, ইতিমধ্যেই 20 মিলিয়ন পার করে ফেলেছে এই ককরোচ জনতা পার্টি। আদতে এই ককরোচ জনতা পার্টির নেপথ্যে কে জানতে চাইব। আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্টের আইনজীবী সব্যসাচীরা। সব্যসাচীরা, এই ককরোচ জনতা পার্টি আদতে কি? ককরোচ জনতা পার্টি আমার যা মনে হয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি ঘেঁটে, যে যাদেরকে ককরোচ বলে আপনারা এতদিন ধরে ঘৃণা করেছেন, যাদেরকে গন্ডায় গন্ডায় বলে যাদেরকে কোণঠাসা করেছেন, এই আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ বেকার মানুষ, শ্রমশক্তি যারা বেকার হয়ে পড়ে আছে, যাদের ভবিষ্যৎটা অন্ধকার করে রেখে দিয়েছে আমাদের দেশের শাসক। এটাতে সন্দেহ নেই যে স্বাধীনতার পর এই মুহূর্তে আমাদের দেশে সর্বোচ্চ বেকারি, আমাদের দেশে সর্বোচ্চ উচ্ছেদের ভয়, রেলের জমি, সরকারি জমি যেখানে লক্ষ লক্ষ মানুষ বাস করতেন, দিনের পর দিন তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন, সবটাই বুলডোজার দিয়ে বুলডোজ করবার চেষ্টা করছে। যেখানে এই বুলডোজ করবার চেষ্টা করে ষাঁড়, বুলডোজ করতে যায় বুল, এটা যখন করতে যায়, ককরোচ থাকলে কিন্তু তার কিন্তু অসুবিধে হতে পারে। প্রচুর ককরোচ যদি জড়ো হয় এক জায়গায়, অনেক ককরোচ এক জায়গায় জড়ো হলে আমরা অনেক পরিবর্তন করে দিতে পারবো এই দেশের। হয়তো আমাদের দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টের এজলাসে বসে দেশের যুব সম্প্রদায়কে তিনি ককরোচের সাথে তুলনা করেছিলেন, আইনজীবীদের একটা অংশকে ককরোচের সাথে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন এখানে যারা আসেন তাদের না জোটে চাকরি, একটা বড় অংশের না জোটে অন্য কিছু, পেশাও তারা কিছু করতে পারেন না। আচ্ছা ভাবুন তো, আইনজীবী পেশায় যারা আসেন তারা কি সবাই দ্বিতীয় যে প্রজন্মের বা তৃতীয় প্রজন্মের? নয় তো, বেশিরভাগ প্রথম প্রজন্মের। তারা খেটে খুঁটে চেষ্টা করেন। সবাই কি একরকমভাবে আসেন? সবাই কি ভালো অফিসে চাকরি করতে পারেন? আমাদের এখানে যে জুনিয়র ছেলেগুলি আসে, সবাই কি ভালো ইংরেজি বলতে পারবে? সবাই কি ইকুয়াল শিক্ষা নিয়ে আসবে? আপনি ইনস্টিটিউশনে এসে আপনি ভাবছেন হাইকোর্টের প্র্যাকটিশনার মানে বিরাট ইংরেজি বলতে হবে। তো একটা জুনিয়র ছেলে যখন আসবে সেখানে প্র্যাকটিস করতে, তার কাছ থেকে আপনি এক্সপেকটেশন নিচ্ছেন এই জায়গায়, আর আপনি বলছেন যখন সে কোনো কিছু করতে যখন পারছে না, আপনার মতন করে করতে পারছে না, আপনি তাকে ককরোচের সাথে তুলনা করবেন? এই হিম্মত আপনাকে কে দিয়েছে? ঠিক, সব্যসাচীরা একেবারে পরজীবীদের সঙ্গে তুলনা। তাহলে কি এই পরজীবীর মতো যারা বাঁচছে? বলছেন তারা পরজীবী, তারা আসলে মোদিজীবী, তারা আসলে গদিজীবী। ওরা গদির জন্যই কথাটা বলছেন, গদি আছে তাই বলছেন, কালকে ওদের কেউ চিনবে না। তাই জেনজি যা চাইছে আমি তাকে সম্পূর্ণ সমর্থন করছি। রাষ্ট্র থাকলে, রাষ্ট্র যতক্ষণ চোখ রাঙাবে, রাষ্ট্রদ্রোহীরাও চোখ রাঙাবে রাষ্ট্রের দিকে। সব্যদা, আমরা অতীতে দেখেছি যে কোথাও বড় বড় আইনজীবীরা, কোথাও আবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা তার চাকরির মেয়াদের পরেই কিন্তু বিভিন্ন দলে যোগদান করছেন। সেই জায়গায় যেতেই পারেন, আইনজীবী স্বাধীন পেশা করেন, তিনি যেখানে খুশি যেতে পারেন। একজন বিচারপতি তিনি স্বাধীন পেশা করেন না, তিনি সংবিধানের নামে শপথ নিয়ে ওই জায়গায় বসে আছেন। বিচারপতি থাকাকালীন অবস্থায় লোকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন, আমাদের এই হাইকোর্টেই উদাহরণ আছে। পরে এমপি হয়ে গেছেন। বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি গগৈ, রিটায়ারমেন্টের 1 মাসের না 2 মাসের মধ্যে তিনি হয়ে গেলেন রাজ্যসভার সদস্য। উদাহরণ আছে। এগুলো অ্যাবারেশনস। সংবিধান স্পষ্টভাবে এখানে বলে না, কিন্তু একটা কুলিং পিরিয়ড দেওয়া উচিত বলে আমরা মনে করি। সেই কুলিং পিরিয়ড না দিয়ে যারা যান তারা আসলে ক্ষতি করে দেন বিচার ব্যবস্থার উপর মানুষের কনফিডেন্স দুর্বল হয়। এই যে আপনি দেখেছেন কদিন আগে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে একটা আর্গুমেন্ট করেছিলেন তার নিজের মামলায়, তখন তিনি ওই রেকিউজাল পিটিশন পড়েছিলেন। সেই রেকিউজাল পিটিশনে তিনি বলেছিলেন যে কি কারণে তিনি ওটা রেকিউজ করতে বলছেন, কারণ যিনি বিচারক তিনি কতবার আরএসএস এর অনুষ্ঠানে গেছিলেন।
মুশকিলটা তো হয়ে গেছে, গোড়ায় গলদ থাকলে দেশের রাষ্ট্রের যা হওয়ার তাই হচ্ছে। এই রাষ্ট্র তৈরির প্রথম থেকেই তো একটা গোড়ায় গলদ থেকে গেছিল না। গান্ধী হত্যাকারীদেরকে আপনি পরে বাঁচিয়ে তুলেছেন, তাদের ছাড় দিয়েছেন। যাদের কথা ছিল গান্ধী হত্যাকারী হিসেবে নিষিদ্ধ থাকার, তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন 60-এর দশক থেকে। তারা এখন ছড়ি ঘোরাচ্ছে, আপনাকে মানতে হচ্ছে। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আসলে আরএসএস এইরকমই একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চায় যে সমাজ ব্যবস্থায় ভয় ভীতি কার্যকরী হবে। ভয় ভীতি কার্যকরী হওয়ার অর্থ হচ্ছে মানুষ ভয় পাবে, প্রতিবাদ করবে না। আর সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সাথে ককরোচের তুলনা করা হবে, পোকামাকড়ের তুলনা করা হবে, কিরামাকড়ের তুলনা করা হবে এবং বলে কি আছে, তো পোকামাকড় থাকে, একটা দেশে থাকেও। ঠিক সুব্রতদা, যেখানে কিনা এই নবপ্রজন্মর যে যুবক যুবতীরা যারা যোগ্য হয়েও বেকার, চাকরি পাচ্ছেন না, তাদেরকে পরজীবীর সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু এই যে আপনার বক্তব্য, এখানে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যারা বক্তব্য দিয়েছেন তারা পরজীবী নয় তো। আমি বলছিলাম তো, তারা আসলে গদিজীবী। তারা গদির জোরে কথা বলছেন। গদিটা যেদিন চলে যাবে সেদিন আর কথা বলতে পারবেন না। কত বিচারপতি দেখলেন বলুন তো, কত চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দেখলেন, গদিতে ছিল, অনেক কথা বলেছে, গদি থেকে বেরিয়ে গেছে, পাত্তা দেয়নি। চন্দ্রচূড়কে দেখেছি। আপনি আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন, আপনাকে লোকে সম্মান দিচ্ছে। সম্মান পাবেন যদি সম্মানের কাজ করে থাকেন। আর যেদিন গদি ছেড়ে যাবে লোকে গালাগালি দেবে। আপনাকে নিয়ে কি বলছে? যারা এই কথা বলেন, যারা বলেন ভোটাধিকার এবার নয় পরের বারে দেবে, দয়ার দান মনে হচ্ছে, যেন তাদের পৈতৃক সম্পত্তি। আরে ক্ষমতা নেই, গেছেন কেন ওখানে? বিজেপির উপরে কথা বলতে পারবেন না, গেছেন কেন? তা সভ্যতা, এই যে ককরোচ জনতা পার্টি রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার নেপথ্যে কি এদের কি কোনো রকম বহির্বিশ্বের কোনো যোগ রয়েছে? আমি বলতে পারবো না। আমি দেখতে পাচ্ছি সংখ্যায় অনেক, এইটুকু। কিন্তু এই যে প্রবক্তা বা এই যে ককরোচ জনতা পার্টির যে মূল যে ওনার বা এই যে সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন, তার যদি অতীত দেখা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আম আদমি জনতা পার্টির একজন কর্মী এবং পরবর্তী সময়ে এখন বিদেশে থাকেন, আমেরিকায়। সকলকে এক হতে হবে তো, বহু মানুষকে এক হতে হবে। এরকম কোনো ব্যাপার আছে? ভারতবর্ষের বুকে স্বাধীনতা আন্দোলন যখন হয়েছিল তখন আপনাদের মনে আছে ওই যে ভ্যাঙ্কুভার থেকে সেই যে জাহাজ, হ্যাঁ, সেইখানে বিপ্লব গড়ে উঠেছিল। আজকে ভারতের বাইরে ভারতের স্বাধীনতা আন্দোলন গড়ে উঠেছিল। স্বাধীনতার আন্দোলন কোথায় হবে, কখন হবে, এরা বুঝতে পারে, গদিজীবীরা বুঝতে পারে। দেখবেন আপনার গদির তলা দিয়েই আন্দোলন হয়ে গেল, ককরোচ ওখানেই ঢুকে গেছে। সবুজ, একেবারে শেষ প্রশ্ন, কোথাও কি আগামী দিনে যেটা আমরা অতীতে দেখেছি, কখনো নেপাল, কখনো শ্রীলঙ্কা, কখনো বাংলাদেশে যেভাবে সরকারের সরাসরি পতন ঘটেছে, যেখানে জেনজিদের বিক্ষোভ দেখা যাচ্ছে, সেই জায়গায় কি এই জেনজিদের ক্ষোভ আগামী দিনে ভারতে পড়তে চলেছে? বলতে পারবো না, কিন্তু এটা আছে, ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানাটানি রইবে না আর, রবার যেটা সেটাই রবে। ওই গানে একটা কথা আছে, হ্যাঁ, বলছে যে ওই ভাবজ হবে তুমি যা চাও, জগৎটাকে তুমিই না চাও, দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাও হবে, যেটা হয় না সেটাও হতে বাধ্য। এইরকম একটা অবস্থা তৈরি হয়। দেখো না, বিছানায় ছাড় পোকা থাকে, চেয়ারে হয়তো ছাড় পোকা থাকবে, ককরোচ থাকবে, কোথায় কি হয়ে যায়, কখন কি আছে। নবারুণের দেশ এটা, ফ্যাতারু উঠছে, কোথায় কোথায় উঠছে, ফ্যাত ফ্যাত সাঁই সাঁই, তেমনা থামতে নাই। ককরোচ জনতা পার্টিকে ফলো করেন, সমর্থন করেন? 100 বার করি। যে কোনো জেনজিরা দেশ পরিবর্তনের জন্য, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য যা কিছু করবে তাকে আমার সমর্থন রয়েছে। আদতে এই ককরোচ কারা? এই বেকার যুবক যুবতীদেরকে পরজীবীর সাথে তুলনা করা ওই মহান ব্যক্তিত্বরাই। এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। এমনটাই প্রশ্ন তুলে দিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি।